আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে আরেকটা ক্লাস নিয়ে আবারও ফিরে আসলাম। তো ইতোপূর্বে আমি তোমাদের কোষ বিভাজনের ক্লাসটা নিয়েছিলাম। সেখানে ভাইয়া নিজের পরিচয় বলেছিলাম যে ভাইয়া সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ি, ভাইয়া সামিউল হক। তো ভাইয়া কিন্তু এসএসসির ক্লাস খুব একটা নেই না, এইচএসসির ক্লাসেই নেই। তোমরা ওই ভিডিওতে আমি ওই ক্লাসে তোমাদেরকে বলে আসছি আসলে। তো যাই হোক, তো আজকে তোমাদের এসএসসির আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ক্লাস নিব তোমাদের সাইদ ভাইয়ার অনুরোধে। সো চলো দেখা যাক যে জীবের বংশগতি ও বিবর্তন এই চ্যাপ্টারটা আমরা একটু বুঝে বুঝে আজকে একটু আমরা রিভিশন ক্লাস বলতে পারি, আমরা রিভিশন দিয়ে নিই। তো দেখো, আমরা ফার্স্ট অফ অল আমাদের কনসেপ্টগুলো রিক্যাপ করব, দেন আমরা কখর জন্য আমরা কিছু ফ্ল্যাশ কার্ড দেখব, দেন আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করব এবং টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব। তো আমাদের কনসেপ্ট যদি রিক্যাপ করতে হয়, এই চ্যাপ্টারে তোমাদের মূলত আছে কি এসএসসি এই চ্যাপ্টারটার মধ্যে। তো এই চ্যাপ্টারের মধ্যে আমি চ্যাপ্টারটা দেখে আমার কাছে মনে হলো যে আসলে চ্যাপ্টারটার মধ্যে বেশি কিছু নেই। চ্যাপ্টারটার মধ্যে মোটামুটি কয়েকটা জিনিস আছে। এক, আমাদের ক্রোমোজোম নিয়ে কথাবার্তা আছে, বংশগতীয় বস্তু নিয়ে ক্রোমোজোম নিয়ে কথা আছে। ক্রোমোজোম, যেমন আমাদের ক্রোমোজোম দুই প্রকার ক্রোমোজোম আছে আমাদের, আমরা জানি আশা করি। আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম, সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অটোসোম। অর্থাৎ এই 22 জোড়া ক্রোমোজোম আমাদের জীবের ভ্রূণ গঠন থেকে শুরু করে, দেহ গঠন থেকে শুরু করে, জৈব রাসায়নিক যে কোনো কার্যাদিতে এগুলো কাজে আসতেছে আমাদের অটোসোম। ঠিক আছে, এগুলো আমাদের নর্মাল যে কোনো অ্যাক্টিভিটির জন্য আমাদের কাজে লাগতেছে 22 জোড়া। ঠিক আছে, তো আমাদের যে কোনো কোষের মধ্যে, আমাদের যে কোনো দেহ কোষের মধ্যে আমার ক্রোমোজোম কয়টা আছে? 23 জোড়া বা 46টা। তার মধ্যে 22 জোড়া বা 44টাই থাকবে কোনটা? অটোসোম। আর সেক্স ক্রোমোজোম থাকবে অনলি 1 পেয়ার। সেক্স ক্রোমোজোম থাকবে অনলি 1 পেয়ার, এক জোড়া। তাই তো ভাই, তাই না? এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকবে। তো অ্যাকচুয়ালি সেক্স ক্রোমোজোমকে কেন সেক্স ক্রোমোজোম বলে, এটা এত ইম্পর্টেন্ট কেন, বা এটাকে কেন আলাদা করে রাখা হয়েছে অটোসোম থেকে? কারণ এইটাই আমাদের লিঙ্গ নির্ধারণে কাজ করে। মনে রাখবা, তুমি যে ছেলে বা তুমি যে মেয়ে, তোমার প্রতিটা কোষ অ্যাকচুয়ালি বলতেছে চিল্লায় চিল্লায় তুমি একটা ছেলে কিংবা তুমি একটা মেয়ে। ব্যাপারটা অবাক লাগে না? হ্যাঁ। তো আমার প্রত্যেকটা দেহ কোষের সেলের মধ্যেই কিন্তু 46টা ক্রোমোজোম। মনে করার দরকার নাই যে সেক্স ক্রোমোজোম শুধুমাত্র জনন কোষের মধ্যে থাকে, এটা অনেকের ভুল একটা কনসেপ্ট। সো মাথায় রাখবা যে দেহ কোষের মধ্যেও কিন্তু আমার সেক্স ক্রোমোজোম অবশ্যই আছে, কারণ 46টা ক্রোমোজোম মিলাতে পারবে না। তাহলে তোমার প্রতিটা দেহ কোষ কিন্তু চিল্লা চিল্লা বলতেছে তুমি ছেলে বা তুমি মেয়ে। তাহলে এই সেক্স ক্রোমোজোমগুলোর কাজই লিঙ্গ নির্ধারণ। এই সেক্স ক্রোমোজোমগুলোর কাজই কি আসলে লিঙ্গ নির্ধারণ, তুমি ছেলে না মেয়ে এটা নির্ধারণ করা। এখন তোমার এক জোড়া সেক্স ক্রোমোজোম কি হবে? তুমি যদি ছেলে হও তাহলে তোমার হবে XY, আর তুমি যদি মেয়ে হও তাহলে তোমার ক্রোমোজোম হবে XX। সো এই হইল আমাদের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা। এবং এই সেক্স ক্রোমোজোম শুধুমাত্র জনকোষে থাকে না, আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে থাকবে। বুঝা গেছে? এটা মাথায় রাখবো আমরা। দেন এই ক্রোমোজোমের ভিতরে আমাদের থাকবে ডিএনএ, কিংবা আমরা আরো ভালো করে বলতে পারি নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের, হয় ডিএনএ না হয় আরএনএ। ঠিক আছে, সো ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপ কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময় জিজ্ঞাসা করে। আমরা সংক্ষেপে যদি রিক্যাপ করতে চাই চ্যাপ্টারে, অন্ততপক্ষে এই কথাগুলো আমরা একটু জেনে নিই। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আশা করি লিখতে পারবা, আমি তাও লিখে দিচ্ছি, নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আরএনএ কি হবে? ডিঅক্সি কথাটা বাদ দিয়ে দাও, জাস্ট রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে খেয়াল রাখবা, যদিও রাইবো কথাটা বাদ দিলে হয়ে যায়, বাট এখানে রাইবো নিউক্লিক কিন্তু একসাথে লেখে। এইটা অনেকে ভুল করে, রাইবো লিখে এরপর নিউক্লিক আলাদা লেখে না, রাইবো নিউক্লিক একসাথে। তোমরা গুগল সার্চ করে দেখবে রাইবো নিউক্লিক একসাথে লেখা গুগলেও। তো এটা একটু আমরা মাথায় রাখবো। এখন এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের গঠনটা আমাদের জানতে হবে, কিভাবে গঠিত হয়। নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয় অনেক, আমরা সেটা একটু পরেই জানবো। তো আমাদের মোটামুটি এইটা একটা থিম, প্রথম অংশ। অর্থাৎ প্রথম অংশ আমার বংশগতি নিয়ে আলোচনা, বংশগতি ও বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা, বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা, বংশগতি এবং বংশগতীয় বস্তু, এটা নিয়ে আমাদের শুরুতে আলোচনা। এরপরে তোমাদের একটা পার্ট বংশগতীয় যে ব্যাধিগুলা বা রোগগুলা, বংশগতীয় ব্যাধি,
যেমন হচ্ছে তোমাদের মোটামুটি দুইটা রোগ নিয়ে আমি দেখছি তোমাদের বইগুলোতে আলোচনা, এবং এগুলো থেকে হাইয়েস্ট দুইটা রোগ নিয়ে আমাদের জানতে হবে। একটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। বর্ণান্ধতা বললেই হয়ে যায়, কিন্তু লাল সবুজ বলে দিলাম আসলে যে বর্ণান্ধতা হইলে নর্মালি লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না। যে রংটা আমার চোখে লাল এবং সবুজ আমি আলাদা করতে পারতেছি, যে কালার ব্লাইন্ড বা যে বর্ণান্ধ মানে বর্ণ অন্ধ, যে চোখে দেখতে পাচ্ছে না কালারটা, তার কাছে দুইটাই সেম লাগবে, দুইটাই সেম কালার মনে হবে, প্রায় গ্রেইশ একটা কালার মনে হবে তার কাছে, ঠিক আছে। সে কিন্তু আবার নীল হলুদের মধ্যে পার্থক্য করতে পারে না। এটা কিছু বইয়ে লেখা আছে, মনে তোমাদের এসএসসি বইয়ে লেখা আছে নীল হলুদের মধ্যে পার্থক্য করতে পারে, বাট মূলত লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না। এটা হচ্ছে মেইন থিম। আর আরেকটা রোগের কথা লেখা আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা বেসিক্যালি আরবিসির সমস্যাজনিত একটা রোগ, অর্থাৎ লোহিত রক্তকণিকাতে সমস্যা থাকে, লোহিত রক্তকণিকাগুলো অস্বাভাবিক তৈরি হয়। সো এরকম একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে অস্বাভাবিক লোহিত রক্তকণিকা তৈরি হয়। তো এটা হচ্ছে মোটামুটি মেইন থিম। তোমরা মেইন থিমগুলো লিখে রাখতে পারো, যে কোন রোগে আসলে কি জিনিসটা হচ্ছে, এটা মেইন থিম লিখে রাখতে পারো। এখানে লাল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না রোগী, আর এখানে হচ্ছে রোগীর অস্বাভাবিক লোহিত রক্তকণিকা তৈরি হয়, যার কারণে পরবর্তীতে ওই রোগীর মধ্যে প্রচন্ড রক্ত শূন্যতা দেখা যায়, ঠিক আছে। সো আমরা একটু লিখে রাখতে পারি চাইলে, যে এখানে অ্যাবনরমাল বা অস্বাভাবিক লোহিত রক্তকণিকা, আমি একটু আরবিসি লিখলাম, মানে হচ্ছে রেড ব্লাড সেল, ঠিক আছে। লোহিত রক্তকণিকাকে সংক্ষেপে ইংলিশে বলে আরবিসি। সো অ্যাবনরমাল আরবিসি প্রোডাকশন হয়, যার কারণে এই অ্যাবনরমাল গুলো তো আসলে বলা যায় নরমাল না। তো এই অ্যাবনরমাল গুলো তো ঠিকঠাক ভাবে অক্সিজেন পরিবহন করবে না, তাই না। তো তার মানে এই আরবিসি থাকা না থাকা সমান, কারণ এগুলো অস্বাভাবিক। তার মানে আমার রক্তে কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাচ্ছে, স্বাভাবিক লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাচ্ছে। আর স্বাভাবিক লোহিত রক্ত পরিমাণ কমে যাওয়াকে কি বলে জানো? এনিমিয়া বা রক্তশূন্যতা। এনিমিয়া বা রক্তশূন্যতা, যার কারণে এই ধরনের রোগীকে প্রতি কয়েক মাস পর পরই রক্ত দেওয়া লাগে, ঠিক আছে, কারণ এদের বডিতে সবসময় রক্ত শূন্যতা চলতে থাকে। তো এই ধরনের রোগী যারা, এগুলো কিন্তু আসলে একটা জেনেটিক রোগ, এগুলো নিয়ে জন্মগ্রহণ করে শিশুরা, ঠিক আছে। তো এগুলো বেসিক্যালি বললাম না বংশগতীয় ব্যাধি, এগুলো কি বংশগতীয় ব্যাধি। তো এই ধরনের শিশু যারা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে, তাদেরকে দেখা যায় কয় মাস পর পরই বা কয়দিন পর পরই তোমার রক্ত দেওয়া লাগতেছে, ঠিক আছে, কয় মাস পর পর আসলে। ওকে, ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন, রক্ত দেওয়া লাগে এদেরকে। লাস্টে তোমাদের বইয়ের একটা ছোট একটা অংশ হচ্ছে বিবর্তন নিয়ে কথা বলছে, কিছু কথাবার্তা আছে বিবর্তন নিয়ে, জৈব বিবর্তন কি, তারপর হচ্ছে ডারউইনের মতবাদ, এরকম কয়েকটা কথাবার্তা একটু তোমাদের জানতে হবে। তো মোটামুটি হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেইন থিম হচ্ছে এইটা। পাশাপাশি এখন আমরা নিউক্লিক অ্যাসিডের গঠনটা তোমাদেরকে একবার একটু পড়াই দিই, কারণ এটা পড়াই দিলে মোটামুটি আমরা চ্যাপ্টারটা দ্রুত টানতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু দ্রুত সামারি করি। দেখো, যে কোনো নিউক্লিক অ্যাসিড মাথায় রাখবা, যে কোনো নিউক্লিক অ্যাসিড, এটা হোক ডিএনএ সেটা হোক আরএনএ, এটা আমাদের পরের ইস্যু। যে কোনো নিউক্লিক অ্যাসিড, আচ্ছা এটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, যেটাই হোক না কেন, আমার প্রতিটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। সো এই জন্য এটাকে বলা হয় পলি নিউক্লিওটাইড চেইন। প্রতিটা নিউক্লিয়াসকে আমরা যদি একটু ব্রেক ডাউন করি বা ভাঙি, আমরা পাবো কি পলি নিউক্লিওটাইড একটা চেইন পাবো। অর্থাৎ যদি এটা একটা নিউক্লিওটাইড হয়, এরকম নিউক্লিওটাইড অনেকগুলো মিলে কি হবে, পলি নিউক্লিওটাইড। দেখতে কিরকম তৈরি করছে, চেইনের মতো। সো এটা একটা পলি নিউক্লিওটাইড চেইন। এখন চিন্তা করে দেখো, ডিএনএ এর বেলায় এইটা হবে দুইটা চেইন, মনে আছে? ডিএনএ এর বেলায় দুইটা চেইন। সো এইখানে একটা নিউক্লিওটাইডের চেইন, এখানে আরেকটা। অর্থাৎ ডিএনএ এর বেলায় কিরকম, এইখানে একটা চেইন থাকে, এইখানে একটা চেইন থাকে। তার মানে ডিএনএ এর বেলায় এটা হচ্ছে ডাবল বা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড পলিনিউক্লিওটাইড চেইন, অর্থাৎ দ্বিসূত্রক, দুইটা সুতা থাকবে বা দুইটা পলিনিউক্লিওটাইড চেইন থাকবে। যেখানে আরএনএ এর ক্ষেত্রে জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ড বা সিঙ্গেল সূত্রক, এক সূত্রক, ঠিক আছে, একটা সূত্রক থাকবে, একটা পলিনিউক্লিওটাইড চেইন থাকবে। তাহলে এটা ভেরি করতেছে এটা আরএনএ না ডিএনএ, বাট সবারই মধ্যে একটা পলিনিউক্লিওটাইড চেইন থাকবে। তাহলে ডিএনএ এর বেলায় এটা হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে এক সূত্রক। ক্লিয়ার? তাহলে ডিএনএ দেখতে কি রকম ভাইয়া? ডিএনএ দেখতে অনেকটা এরকম, তাই না?
আরএনএ তে কি রকম, জাস্ট এক সূত্র। ক্লিয়ার? এখানে কিছু আমরা মার্কিং করতে পারি, মনে রাখবা 4টার বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? মাঝখানে ঘরে 4টার বেশি দাগ দেওয়া যাবে না, রিমেম্বার। আর এখানেও আমরা কিছু নিউক্লিওটাইড দেখাই দিব, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের ডিএনএ বা আরএনএ ছবি আমরা মোটামুটি এরকম আঁকলে আমাদের পরীক্ষার নাম্বার পাবো। আচ্ছা, তার মানে আমরা যদি এই চেইনটাকে এখন ব্রেকডাউন করি তাহলে কি পাবো? প্রত্যেকটা মানে পুরো চেইনটাকে যদি ভেঙে ফেলি তাহলে প্রত্যেকটা পুতির মালাগুলো পাবো, এই মালাগুলো পাবো, এই প্রত্যেকটা মালা পাবো। এই মালাগুলো কি ছিল? নিউক্লিওটাইড বলছি, তার মানে নিউক্লিওটাইড পাবো। এখন একটা নিউক্লিওটাইডকে আবার যদি আমরা ভাঙি তাহলে আমরা আবার কি পাবো? আমরা পাবো দুইটা জিনিস, একটা হচ্ছে নিউক্লিওসাইড পাবো এবং ফসফেট মূলক পাবো, ফসফেট মূলক। ক্লিয়ার? এই জিনিসগুলো অনেকের ক্লিয়ার থাকে না যে নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, ফসফেট মূলকের সাথে যুক্ত হলে নিউক্লিওটাইড তৈরি হয় কিভাবে। তো সেগুলো আমরা একটু ক্লিয়ার করব জিনিসগুলো আজকের ক্লাসে। দেখো, নিউক্লিওসাইড এবং ফসফেট মিলে আমার নিউক্লিওটাইড তৈরি হয়েছিল, তাই আমি নিউক্লিওটাইড ভাঙলে নিউক্লিওসাইড এবং ফসফেট মূলক পাবো। তো এখন ভাইয়া নিউক্লিওসাইডকে আবার ভাঙা যাবে, নিউক্লিওসাইডকে যদি আমরা আবার ভাঙি তাহলে আবার আমরা দুটো জিনিস পাবো। প্রথমত আমরা পাবো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। কি সুগার? পেন্টোজ সুগার পাবো, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। আর পাশাপাশি পাবো কি বাকি আছে? নাইট্রোজেনাস বেস, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক পাবো। এখন নাইট্রোজেন ঘটিত ক্ষারক আবার দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আরেকটা কি ভাইয়া? পাইরিমিডিন। এখন পিউরিন ক্ষারকের উদাহরণ পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। পিউরিন ক্ষারক হচ্ছে মনে রাখবা এ এবং জি, অর্থাৎ অ্যাডিনিন গুয়ানিন, অ্যাডিনিন গুয়ানিন, তোমরা পুরোটা লেখো। পাইরিমিডিনের গুলার মধ্যে কি কি থাকে? পাইরিমিডিন মনে রাখার টেকনিক কাট, অর্থাৎ সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, সাইটোসিল, ইউরাসিল, থাইমিন। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সহজ আছে জিনিসগুলা। এখন ভাইয়া সমস্যা এতটুকু জানলে হবে না, জানতে হবে আরেকটু ডেপথে। সেটা হচ্ছে ডিএনএ এর বেলায় কি হবে এবং আরএনএ এর বেলায় কি হবে। দেখো, ডিএনএ এর বেলায় এটা দুইটা পলিনিউক্লিওটাইড চেঞ্জ হতো, সমস্যা নাই, নিউক্লিওটাইডই তো পাবো আলটিমেটলি। ভাঙলে নিউক্লিওসাইড ফসফেট পাবো, কোনো সমস্যা নাই, পেন্টোজ সুগার পাবো, নাইট্রোজেনাস বেস পাবো। কিন্তু যদি এটা ডিএনএ হয়, যদি এটা ডিএনএ হয় তাহলে এই পেন্টোজ সুগারটা কি কোনটা হবে? আর যদি এটা আরএনএ হয় তাহলে সেই ক্ষেত্রে পেন্টোজ সুগারটা কোনটা হবে? দুইটা ভিন্ন পেন্টোজ সুগার, দুইটাই 5 কার্বন বিশিষ্ট, কিন্তু দুইটা 5 কার্বন বিশিষ্ট হলো আরএনএ তে একটা সুগার, ডিএনএ তে আরেকটা সুগার। মনে রাখতে হবে আরএনএ এর পূর্ণরূপ কি ছিল? রাইবো নিউক্লিক অ্যাসিড। সো রাইবো থেকে রাইবোস সুগার, মাথায় রাখবা যে পেন্টোজ সুগার হিসেবে থাকবে হচ্ছে রাইবোস সুগার, আরএনএ তে থাকবে রাইবোস সুগার, কিন্তু ডিএনএ তে থাকবে, ডিএনএ পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস সুগার, রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এখানে থাকবে ডিঅক্সিরাইবোস সুগার, ঠিক আছে? রাইবোস সুগার, মনে থাকবে জিনিসগুলা। আশা করি তোমরা সামারি করতে পারতেছো জিনিসগুলা। ডিঅক্সিরাইবোস সুগার, ক্লিয়ার? তাহলে ডিএনএ তে পাবা ডিঅক্সিরাইবোস সুগার, আরএনএ তে পাবা রাইবোস সুগার। দুটো সুগারের মধ্যে পার্থক্য কি জানো? জাস্ট একটা অক্সিজেন কম থাকে, এই সুগারটার মধ্যে একটা অক্সিজেন কম থাকে, এতটুকুই পার্থক্য। এখন দেখো ভাইয়া, পিউরিন পাইরিমিডিন ক্ষারকের মধ্যে সবগুলো কি ডিএনএ আরএনএ তে থাকে? না, এক্সেপশন আছে। এই যে থাইমিনটা তুমি দেখতে পাচ্ছ, এইটা অনলি ডিএনএ তে পাবা, তুমি অনলি ডিএনএ তে পাবা। অর্থাৎ এই থাইমিন কখনোই আরএনএ তে থাকবে না, এই থাইমিন কখনোই আরএনএ তে থাকবে না। আবার এই যে ইউরাসিল তুমি দেখতে পাচ্ছ, এটা অনলি আরএনএ তে পাবা তুমি, এটা কখনোই ডিএনএ তে পাবা না। ইউরাসিল কখনোই ডিএনএ তে পাওয়া যাবে, এটা শুধুমাত্র আরএনএ তে পাবো। অর্থাৎ বাকি যে তিনটা তুমি দেখতে পাচ্ছ এ জি সি, এরা কিন্তু কমন, মানে এরা ডিএনএ আরএনএ দুই জায়গায় কমন থাকবে। বুঝা গেছে? সো আমরা এই জিনিসগুলো জানলে আমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। আমরা প্রত্যেকটা এমসিকিউ থেকে শুরু করে সবকিছু, ডিএনএ গঠন থেকে শুরু করে যে কোনো কিছু, আমরা সবকিছু পারবো।
এই ফ্লোচার্টটা তোমরা সবাই তুলবা, কারণ এই ফ্লোচার্টটা ডিএনএ এর গঠন যখন তোমাকে পরীক্ষা লিখতে দিবে, তুমি ডিএনএ এর গঠন বর্ণনা করার পরে এইরকম একটা ফ্লোচার্ট দেখাই দিলে টিচার অনেক খুশি হয়ে যাবে যে হ্যাঁ টিচারের পড়তে সুবিধা হবে, খাতা কাটতে সুবিধা হবে। হ্যাঁ টিচার বলছে আচ্ছা ঠিক আছে বুঝছি, তুমি ডিএনএ কে ভাঙছো, পলিনিউক্লিওটাইড চেইন 2টা না, তারপর হচ্ছে এখানে নিউক্লিক অ্যাসিড ভাঙা, আচ্ছা এভাবে করে করে তুমি ব্রেকডাউন দেখাইলে, যেমন ডিএনএ এর গঠন বললে তুমি তার তখন শুধু পেন্টোজ সুগার লিখবা না, তখন লিখবা ডিঅক্সিরাইবোজ সুগার। তারপরে ডিএনএ এর বেলায় তুমি তো কখনোই ইউরাসিলটা দিবা না, কেটে দিবা। সো এই জিনিসগুলো বুঝে বুঝে লিখতে হবে। আমি এখানে ডিএনএ আইতে দুইটা মিলাই লিখছি সব। তোমার যখন শুধুমাত্র ডিএনএ গঠন লিখতে হবে, তুমি তখন শুধুমাত্র ডিএনএ জিনিসপত্র রেখে আরএনএ গুলো বাদ দিয়ে দিবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই চার্টটা 100% ইম্পর্টেন্ট। এই চার্ট তুমি বইয়ে কোথাও পাবো না, আমি ভাইয়া বানাই দিয়েছি তোমাদের জন্য, স্পেশাল বানাই দিয়েছি, ঠিক আছে? গরম গরম স্পেশাল বানাই দিলাম। ওকে, এখন আসো ভাইয়া, এই চার্ট কমপ্লিট করলে অনেক কিছু পাবো। আচ্ছা এখন কি বলছে ভাইয়া, আমরা জ্ঞানমূলক পুনরাবমূলকে চলে এলাম। জ্ঞানমূলক প্রশ্ন, বংশগতি কাকে বলে? হোয়াট ইজ হেরিডিটি? হেরিডিটারি বা হেরিডিটি। তো হেরিডিটি বা বংশগতি হচ্ছে কি কিচ্ছু না, এই যে তোমার পিতা মাতা থেকে তোমার বংশগত বৈশিষ্ট্য যতগুলো আছে জাস্ট সন্তান সন্ততিতে ট্রান্সফার করা, ঠিক আছে? সন্তান সন্ততিতে ট্রান্সফার করা, তোমার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলা জাস্ট ট্রান্সফার করা, এটাই হচ্ছে আমাদের বংশগতি। ক্লিয়ার? দেখো পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত করার ঘটনাটা হচ্ছে বংশগতি। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি দুইবার পড়লে মুখস্থ হয়ে যাবে সংখ্যা। নিউক্লিওটাইড কাকে বলে? এটা কি মুখস্থ করার বিষয় কিছু না। নিউক্লিওটাইড কখন পাই? আমি যখন একটা নিউক্লিক অ্যাসিড আমরা এটা দুইভাবে বলতে পারি। এক হচ্ছে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড যদি একটা পলিমার হয়, তাই না? নিউক্লিক অ্যাসিড যদি একটা পলিমার হয় নিউক্লিওটাইডের, তার মানে নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে একটা নিউক্লিওটাইড, এভাবে বলতে পারি। অথবা বলতে পারি নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত? নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট অ্যাড হয় তাহলে তো নিউক্লিওটাইড হয়। তাহলে তুমি এভাবে বলতে পারো যে নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর একটি মনোমার যা নিউক্লিওসাইড এবং ফসফেট মূলক দিয়ে গঠিত। অথবা নিউক্লিওসাইডকেও ভেঙে বলবা যে নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ অথবা আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মনোমার যা পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট মূলক দিয়ে গঠিত। তাহলে একদম সংজ্ঞা কমপ্লিট হবে। এখানে কি লিখছে? এই যে 5 কার্বন শর্করা, 1 নাইট্রোজেন বেস সব যুক্ত হয়ে যে অণু তৈরি হয়। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে, অর্থাৎ তোমার সুগার প্লাস নাইট্রোজেনাস বেস প্লাস ফসফেট মিলে আমার যে অণু তৈরি হচ্ছে সেটা নিউক্লিওটাইড। বাট আমার মতে এভাবে বললে আরো সুন্দর, নিউক্লিক অ্যাসিডের মনোমার যা ইহা দিয়ে তৈরি বা গঠিত। ক্লিয়ার? নিউক্লিওসাইড কি? এটাকে বলার কোনো ব্যাপার? বলবা যে দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন ঘটিত ক্ষারক নিয়ে যে অণুটা গঠিত তাকে নিউক্লিওসাইড বলে। দেখো গঠিত গ্লাইকোসাইডকে নিউক্লিওসাইড বলে। ঠিক আছে? গ্লাইকোসাইড বলতে সুগারের সাথে যে কোনো বন্ধন হইলে যে যৌগটা তৈরি হয় তাকে বলা হয় গ্লাইকোসাইড। এজন্য বললেও বলতে পারো, না বললে সমস্যা নাই। আচ্ছা পাইরিমিডিন কি? এটা এক ধরনের ক্ষার। এখন পিউরিন এবং পাইরিমিডিন ক্ষারকের মধ্যে একটা পার্থক্য আছে ভাই। কি পার্থক্য মনে রাখবা, এটা তোমাদের একটু এখানে বলে দেই। দেখো যে নামে ছোট সে কিন্তু আসলে বড় গঠনটা, আর যে নামে বড় সে হচ্ছে আসলে ছোট তার গঠনটা। তাহলে সে হচ্ছে এক বলয় বিশিষ্ট ক্ষারক। বেনজিন বলন দেখছো না তোমরা? যৌগযোগে বেনজিন বলন দেখছো না? এক্স্যাক্টলি বেনজিন বলয়টাই থাকে এখানে। সো এক বলয় বিশিষ্ট নাইট্রোজেনাস ক্ষারককে বলা হয়, নাইট্রোজেন ঘটিত ক্ষারককে বলা হয় পাইরিমিডিন। আর যদি দুইটা বলয় থাকে, দুই বলয় বিশিষ্ট, কিন্তু দুইটা বলয় অসম বলয়, এটা আমরা অনেকে খেয়াল রাখি না। দুইটা অসম বলয় যুক্ত ক্ষারককে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারককে বলবো আমরা পিউরিন। কেন অসম? খেয়াল করো, আমার সম হয়তো কখন যদি এইটা ষড়ভুজ আবার এটার সাথে একই ষড়ভুজ অ্যাড হয়েছে, বাট এটার সাথে তো ষড়ভুজ অ্যাড হয় নাই। খেয়াল করো, এটার সাথে অ্যাড হয়েছে একটা 1 2 3 4 5, তাহলে পঞ্চভুজ অ্যাড হয়েছে বেসিক্যালি। তাহলে দুইটা কিন্তু সমান বলয় হইল না, ঠিক আছে? দুইটা অসম বলয় বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটাই হচ্ছে যা নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়
তাকে আমরা বলতে পারি পিউরিন ক্ষারক। তাহলে সংজ্ঞা তুমি নিজের মতো বানাবা। আমি এই জন্যই বলি কখনো সংজ্ঞা একদম ঠাটা মুখস্থ হওয়া লাগবে তা না, তুমি মূল জিনিসটা বলে দিতে পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে পাইরিমিডিন কি ভাইয়া? এই যে কি বলছে, ওরাও বলছে নাইট্রোজেন, ডিএনএ এর একটা নাইট্রোজেন বেস যা সাইটোসিন ও থাইমিন দিয়ে গঠিত, কিন্তু এটা একটু ভুল আছে, কারণ পাইরিমিডিনের মধ্যে ইউরাসিলও আছে। সো এই জন্য এভাবে বলা উচিত হবে না, শুধুমাত্র ডিএনএ এর বলাও উচিত হবে না, বলতে হবে নিউক্লিক অ্যাসিডের। তোমরা সবসময় মোর কারেক্ট ভাবে বলবা, মোর কারেক্ট ভাবে বলবা নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেনাস বেস যা এক বলয় বিশিষ্ট এবং সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন দ্বারা গঠিত, এভাবে বলতে পারো ইউরাসিল সহ অ্যাড করে। তারপর এখন আসো আরএনএ কি ভাইয়া? চাইলে ডিএনএ এর মতো করে বলতে পারো, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু মোর অ্যাকুরেট হওয়ার জন্য আমি একটু বলে দিলাম নিউক্লিক অ্যাসিড সহ অ্যাড করলে ভালো। আচ্ছা এখন আসো আরএনএ কি ভাইয়া? রাইবোনিউক্লিক অ্যাসিড। সো রাইবোনিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, ব্র্যাকেটে লিখবে এক প্রকার নিউক্লিক অ্যাসিড যা অমুক 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 দিয়ে গঠিত। ওই যে নিউক্লিওটাইড গুলা বলে দিবা, সুগার নাইট্রোজেনাস বেস প্লাস ফসফেট। কোন সুগার? রাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং তোমার নাইট্রোজেনাস বেস ইংলিশে বলতেছি, আর বাংলাতে হচ্ছে নাইট্রোজেন ঘটিত কারক, আর হচ্ছে ফসফেট। কিভাবে লিখছে? আচ্ছা ওকে, সমস্যা নাই। লোকাস কি? ভেরি গুড কোয়েশ্চেন। দেখো আমাদের ধরো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এক একটা নির্দিষ্ট পার্টকে বলা হয় জিন। ধরো এতটুকু অংশ দিয়ে ক্রোমোজোমের এতটুকু অংশে যেই ধরো আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি। ধরো এটা একটা ডিএনএ এর ক্ষুদ্রতম এই অংশের মধ্যে যেই নিউক্লিওটাইড গুলো আছে, ওই নিউক্লিওটাইড ধরো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তখন এই ডিএনএ এর এই ক্ষুদ্রাংশটাকে একটা জিন বলা হয়। তাহলে জিন অ্যাকচুয়ালি, এটা তোমাদের 9, 10-এ বলা হয় না জিন আসলে কি, তোমাদের 9, 10-এ বলা হয় জীবের সকল দৃশ্যমান এবং অদৃশ্য এবং দৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন। বাট এটা দিয়ে আসলে জিন কি বোঝা যাচ্ছে না, জিন কোথায় থাকে সেটাও বোঝা যাচ্ছে না। জিন অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর এক একটা ক্ষুদ্রাংশ যেটা কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, সেইটাই হচ্ছে ওই পার্টটা হচ্ছে একটা জিন। তো এখন এই ডিএনএটা আবার থাকে কোন জায়গায়? এই ডিএনএ থাকে আবার ক্রোমোজোমের মধ্যে, এই ডিএনএ থাকে আবার ক্রোমোজোমের ভিতরে তোমার ডিএনএ থাকে। ধরো এতটুকু পার্টের মধ্যে একটা জিন আছে, এখন এই জিনটা ক্রোমোজোমের কোন জায়গায় অবস্থান করতেছে, এটাই হচ্ছে লোকাস। তাহলে লোকাস জিনিসটা কি? লোকাস বেসিক্যালি ইজ এ লোকেশন। লোকাস হচ্ছে কি ভাইয়া? এভাবে মনে রাখবো, লোকাস কি? একটা লোকেশন। কার লোকেশন? জিনের লোকেশন। একটা জিন কোথায় অবস্থান করতেছে, তাহলে কোথায় অবস্থান করতেছে? লোকেশন অফ জিন এট ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের যেই জায়গায় বা যে অবস্থানে কোন একটা নির্দিষ্ট জিন অবস্থান করতেছে তাকে ওই নির্দিষ্ট জিনের লোকাস বলে। যেমন আমার ঠিকানা কোথায়, তো আমার ঠিকানা তো আমার জন্যই কারেক্ট, অন্যজনের জন্য তো আবার কারেক্ট না, তাই না? সো এভাবে বলতে হবে লোকেশন অফ স্পেসিফিক জিন, অর্থাৎ জিনের ক্রোমোজোমে জিনের অবস্থানকে, ক্রোমোজোমে কোন একটা নির্দিষ্ট জিনের অবস্থানকে ওই জিনের লোকাস বলে। ক্লিয়ার? তাহলে কি লিখছে? ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা জিন কি? তোমাদের বইয়ের সংজ্ঞা কিরকম হবে আমি জানি। এই যে জীবের সকল অদৃশ্য দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন। সমস্যা নেই, বড় ক্লাসে বইতে গেলে দেখবা যে ডিএনএ এর একটা ক্ষুদ্রাংশ যা জীবের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অ্যালিল জিনিসটা কি? এটা মনে তোমাদের বইতে তেমন একটা সঠিক সংজ্ঞা দেওয়ার কথা না, দেখি তো। আচ্ছা দেখছো, আমি বুঝছি যে এটা আসলে সংজ্ঞাটা তো অন্যভাবে দিছে। আমি তোমাদেরকে ব্যাপারটা বলি। দেখো আমাদের ক্রোমোজোম গুলো মূলত জোড়াবদ্ধ অবস্থায় থাকে, এটা বিশ্বাস করো? কেন বিশ্বাস করো না? 23 জোড়া ক্রোমোজোম, 23টা জোড়া, 46টা ক্রোমোজোম, 23টা জোড়া আকারে থাকে। তার মানে এই একটা এরকম জোড়া করে থাকতেছে। এই জোড়াবদ্ধ ক্রোমোজোম গুলো একটা নাম আছে, হোমোলোগাস ক্রোমোজোম। বাদ দাও, ভুলে যাও, সমস্যা নেই। সো এই হোমোলোগাস ক্রোমোজোম বা জোড়াবদ্ধ ক্রোমোজোম, তোমাদের লেভেলে আমি জাস্ট বলবো জোড়াবদ্ধ ক্রোমোজোম, এই একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে। আচ্ছা, তো এখন ধরো এখানে একটা জিন অবস্থান করতেছে, ধরো লম্বা হওয়ার জিন, বড় হাতের টি। আবার এক্স্যাক্টলি এই একই লোকাস বরাবর ধরো সেন্ট্রোমিয়ার থেকে 11 সেন্টিমিটার উপরে যে লোকাস,
আবার এখানের সেন্ট্রোমিয়ার থেকে 11 সেন্টিমিটার উপরে যে লোকাসটা আছে, তাহলে সেম লোকাসে আরেকটা জিন থাকবে, একই টাইপের একটা জিন থাকবে। হ্যাঁ, এটা লম্বা হওয়ার জিন হইতে পারে অথবা খাটো হওয়ার জিন হতে পারে, বাট মেইন জিনিসটা ফ্যাক্টরটা কি, যে লেন্থ রিলেটেড জিন, অর্থাৎ একটা জীবের দৈর্ঘ্য কেমন হবে সেইটা ইন্ডিকেট করতেছে এমন একটা জিন, তাই না? তাহলে দেখো এই বড় হাতের টি আর এই ছোট হাতের টি কি সেম জিনিস প্রকাশ করলো না, অর্থাৎ কোন একটা হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থানকারী দুইটা জিন দেখা যাবে ভিন্ন ভিন্ন হইতে পারে, একটা বড় হাতের টি ছোট হাতের টি আবার সেমও হইতে পারে, সেমও হতে পারে। সো ওরা ভাবছে ভিন্ন, তাহলে একটা নির্দিষ্ট জিনেরই ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলছে তাদের সংজ্ঞা অনুযায়ী। বাট বড় ক্লাসের বইতে গেলে সেটা জানবা, সেটা হচ্ছে কি যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থানকারী জিন যুগলকে একে অপরের অ্যালিল বলে, এটা এটার অ্যালিল, এটা এটার অ্যালিল, বুঝছো? তাহলে আমি যে সংজ্ঞাটা বলতে চাইলে লিখে নিতে পারো অথবা তোমাদের বইয়ের সংজ্ঞাটাই পড়তে পারো। একটা নির্দিষ্ট জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলে, একটা নির্দিষ্ট জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলে। প্রকট জিন কি, প্রচ্ছন্ন জিন কি? আচ্ছা, প্রকট জিন হচ্ছে কি প্রথম বংশধরে তোমার যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে তাই হচ্ছে প্রকট জিন। তাহলে তোমার ধরো পিতা এবং মাতা বিয়া শাদী করলো, তাই না? বিয়া শাদীর পর তোমারে নিল, বাচ্চা হিসেবে তোমাকে নিল, ঠিক আছে? এই প্রতীক দ্বারা ছেলে প্রকাশ করে, এই প্রতীক দ্বারা মেয়ে প্রকাশ করে, তোমরা জেনে রাখতে পারো। তো এখন দেখো দুইজন যখন বিবাহ করবে এবং তুমি যখন পুত্র সন্তান হইলা বা সন্তান হইল, প্রথম বংশধর, সন্তানের পর নাতি নাতনি, সেকেন্ড বংশধর। তো প্রথম বংশধরের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। যেমন ধরো বাবা বলছে লম্বা হবে, বাবার বৈশিষ্ট্য হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো। এখন ধরো বাবার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট জিন, প্রকট জিন, তাহলে প্রথম বংশধরে তুমি যেটা হইছো, তুমি হয়ে গেছো লম্বা, তুমি হইছো কি লম্বা। তার মানে প্রথম বংশধরে, পিতামাতা থেকে প্রথম বংশধরে যেই জিনের বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেই জিনটা হচ্ছে প্রকট জিন। আর যেই জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাইলো না, যেমন খাটো হওয়ার জিনটা, সে হচ্ছে হয়ে যাবে প্রচ্ছন্ন জিন। ক্লিয়ার? সে হয়ে যাবে প্রচ্ছন্ন জিন। আচ্ছা, তাহলে প্রকট প্রচ্ছন্ন চিনছো, বলবা প্রথম বংশধরে যেটা প্রকাশ পায় যে জিনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রকট, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। ডিএনএ অনুলিপন কি? কিচ্ছু না ভাইয়া, একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ তৈরি করা, অর্থাৎ একটা মাতৃ ডিএনএ ছিল, একটা মাতৃ ডিএনএ থেকে দুটা অপত্য ডিএনএ তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ অনুলিপন, জাস্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি, বেসিক্যালি সংখ্যা বৃদ্ধির প্রসেস। ডিএনএ সংখ্যা বৃদ্ধির প্রসেসটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ডিএনএ অনুলিপন। ক্লিয়ার? যেমন এখানে একটা ডিএনএ ছিল, তো এখন ঘটনাটা যেটা হয় যে বিভাগ মানে রিপ্লিকেশন কেন করে জানো, এই একটা সূত্রক আলাদা হয়ে যায়, আবার এই সূত্রটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? এই সূত্রকের মতো করে এই সূত্রকের সম্পূর্ণ একটা স্ট্যান্ড তৈরি হয় এরকম, আবার এই সূত্রকের সম্পূর্ণ একটা স্ট্যান্ড তৈরি হয়। সেই রকম করে একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ তৈরি হয়ে যায়, বুঝছো? কি বলছে, যে প্রক্রিয়া একটা ডিএনএ থেকে অনুরূপ অসংখ্য ডিএনএ তৈরি, অসংখ্য মানে হ্যাঁ সংখ্যা বৃদ্ধি করতেছে, বাট একটা থেকে দুইটাই হতেছে, একবার রেপ্লিকেশন হলে দুইটাই হয়ে গেছে। আচ্ছা, ডিএনএ টেস্ট কি জিনিস? ডিএনএ টেস্ট কি? ডিএনএ ম্যাচিং করা, অর্থাৎ কত পার্সেন্ট ম্যাচ করতেছে না করতেছে। তো বিভিন্ন জৈবিক নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে বিশ্লেষণ করবো, বিশ্লেষণ কাজে বিজ্ঞানভিত্তিক ব্যবহার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা হচ্ছে জাস্ট জিন অ্যানালাইসিস। বেসিক্যালি ডিএনএ কোনো নমুনা থেকে ডিএনএ কালেক্ট করে তো বেসিক্যালি দুইটা নমুনার মধ্যে ডিএনএর কতটুকু মিল আছে অমিল আছে, এই যে বিশ্লেষণ করার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, ঠিক আছে? জাস্ট এটাই বলবো, বিশ্লেষণ করার যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। অটোসোম কি জিনিস? চিনসই, নর্মাল যেই ক্রোমোজোমগুলো, সেক্স ক্রোমোজোম বাদ, অর্থাৎ যে ক্রোমোজোমগুলো লিঙ্গ নির্ধারণে সাহায্য করতেছে না, যেই ক্রোমোজোমগুলো আমার লিঙ্গ নির্ধারণে সাহায্য করতেছে সেগুলো হচ্ছে আমার অটোসোম, 22 জোড়া। তাহলে মানব দেহে যে 22 জোড়া ক্রোমোজোম আমার লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা নাই, তারাই হইতেছে অটোসোম। এগুলো জাস্ট আমার বডির নর্মাল শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? দেহ গঠনে অংশগ্রহণ করতেছে, কিন্তু কোনোভাবেই লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা নাই, এবং এগুলো সংখ্যাগত 22 জোড়া,
ঠিক আছে, এগুলো বললেই হবে। সেক্স ক্রোমোজোম কি? এক জোড়া ক্রোমোজোম, যেগুলো আমার লিঙ্গ নির্ধারণ করতেছে। এক জোড়া ক্রোমোজোম, এক জোড়া ক্রোমোজোম যেগুলো আমার লিঙ্গ নির্ধারণ করতেছে। তারপরে আসো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি জিনিস? এই যে ভাইয়া সেক্স ক্রোমোজোম দেখছো ভাইয়া, এক জোড়া এক্স ওয়াই বা এক্স এক্স, এইগুলোর মধ্যে যদি এই ক্রোমোজোমগুলোর ভিতরে যে জিন আছে, ক্রোমোজোমগুলোর ভিতরে যে ডিএনএ আছে, আবার ডিএনএ এর ভিতরে যে জিন আছে, এই জিনে যদি কোনো কারণে সমস্যা হয়, অর্থাৎ মিউটেশন হয়। মিউটেশন জিনিসটা কি? জিনে আকস্মিক পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন হয়ে নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, বাজে পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। তাহলে যদি কোনো কারণে এই সেক্স ক্রোমোজোমের জিনগুলোতে কোনো কারণে আকস্মিক পরিবর্তন বা মিউটেশনের কারণে কোনো রোগ সৃষ্টি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। যদি কি বলছে দেখি আমরা, সেক্স ক্রোমোজোমের মধ্যে অবস্থিত এই যে জিনগুলার যদি কোনো কারণে মিউটেশন হয় এবং সেখান থেকে যদি জিনগত কোনো অসুখ হয়, তাহলে সেটাই হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে অটোসোমাল ডিসঅর্ডার কি হইতো? যদি অটোসোমাল ক্রোমোজোমের মধ্যে কোনো মিউটেশনের কারণে সমস্যা হইতো জিনগত, তাহলে সেটা হয়ে যেত কি? অটোসোমাল ডিসঅর্ডার। বাট এটা হচ্ছে কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আচ্ছা, কালার ব্লাইন্ডনেস কি ভাইয়া? কালার ব্লাইন্ডনেস হচ্ছে বর্ণান্ধতা, এমন একটা অবস্থা যেখানে সঠিক রং চিনতে পারে না, বিশেষ করে লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না। থ্যালাসেমিয়া জিনিসটা কি? যেখানে অস্বাভাবিক আরবিসি তৈরি হয়। এই যে দেখো, লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ, অর্থাৎ এখানে অস্বাভাবিক লোহিত রক্তকণিকার উৎপাদন হয়। আচ্ছা, অস্বাভাবিক তৈরি হয়। আচ্ছা, ওকে। এখন আসো জৈব বিবর্তন কি? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, আমরা এখানে বইয়ে যেভাবে দিয়েছে সেভাবে একটু মুখস্থ করে নিব। কয়েক হাজার বছরের সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব এবং টিকে থাকার জন্য যে পরিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়া। তো এখানে মেইন থিং হচ্ছে কি, যে আমার কয়েক হাজারের সময়ের ব্যাপকতা, অর্থাৎ ওভার এ লং পিরিয়ড অফ টাইমে আমার যে জীব সমানে আসতেছে এবং এখানে পৃথিবীতে বেঁচে থাকতে হচ্ছে, টিকে থাকতে হচ্ছে, জীবের আবির্ভাব এবং টিকে থাকার জন্য কনস্ট্যান্ট যে পরিবর্তন অভিযোজনগুলো ঘটতেছে, সেটাই হচ্ছে জৈব বিবর্তন। ঠিক আছে, জৈব বিবর্তন বেসিক্যালি জীবের বিবর্তন। রাসায়নিক বিবর্তন কি জিনিস? দেখো, পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতা, জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহ হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিবর্তন। রাসায়নিক কথাটার মধ্যে সবসময় মাথায় রাখতে পৃথিবী কথাটা এখানে উল্লেখ থাকবে। ঠিক আছে, এভাবে করে তুমি সংজ্ঞাটা মুখস্থ করবা। ওকে, আচ্ছা, তারপরে আসো প্রকরণ কাকে বলে? ভাই, প্রকরণ মানে হচ্ছে জাস্ট পরিবর্তন। মাথায় রাখবা, প্রকরণ ইকুয়ালস টু পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন। প্রকরণ ইকুয়ালস টু পরিবর্তন, এভাবে মনে রাখবা। ঠিক আছে, দুইটা জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পরিবর্তনকে একে অপরের প্রকরণ বলে। ওকে, এবং এটা দুইটা জীবের মধ্যে কম্পারিজন করতে হয়, নাহলে তুমি বুঝবা না যে কে কার থেকে কতটুকু পরিবর্তিত হয়েছে। এখানে দুটো জীবের মধ্যে প্রাকৃতিক নির্বাচন, এগুলো ডারউইনের মতবাদ থেকে আসছে। সো প্রাকৃতিক নির্বাচনের সংজ্ঞাটা একটু মুখস্থ করতে হবে। দেখো কি বলছে, অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবনে, মানে এইটা অনেকটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো। ডারউইনের একটা মতবাদ কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যরাই পৃথিবীতে বেঁচে থাকবে, অযোগ্যরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ যারা একদম অভিযোজনমূলক, মানে যারা অভিযোজিত হয়ে গেছে, অর্থাৎ পরিবেশ অনুযায়ী নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারছে, ওই সকল প্রাণীগুলাই প্রতিযোগিতা দেখা যাবে বেশি বেশি সুযোগ সুবিধা দিবে। অর্থাৎ যেমন দেখো যে একটা গ্রামের ছেলে, হ্যাঁ, সে শহরে এসে দ্রুত ইংরেজি শিখে ফেললো, তাহলে আরেকজন যে শহরের ছেলে কিন্তু দ্রুত ইংরেজি শিখতে পারলো না, অভিযোজন করতে পারলো না, তা মানে শহরের ছেলেটাও কিন্তু টিকে থাকতে পারবে না তার সাথে, কারণ সে অভিযোজন করে ফেলছে, ইংরেজি শিখে ফেলছে বা ইম্পর্টেন্ট স্কিল ডেভেলপমেন্ট করে ফেলছে। সো যে অভিযোজন দ্রুত করতে পারবে, পরিবেশের সাথে যে খাপ খাইয়ে নিতে পারবে, সে কিন্তু দ্রুত প্রতিযোগিতায় বেশি বেশি অ্যাডভান্টেজ দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া। এইটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। বলছে যে প্রক্রিয়ায় অনুকূল এবং অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা, কঠিন করে লিখছে, অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করবে। ঠিক আছে, আচ্ছা, অভিযোজন কি? বেসিক্যালি পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য যে ধরনের পরিবর্তন মানে ঘটাচ্ছে প্রাণীরা। ঠিক আছে, খাপ খাওয়ানো, মেইন কথা হচ্ছে খাপ খাওয়ানো পরিবেশের সাথে, বিবর্তনের সাথে, বিবর্তনের পথে জীবের খাপ খাওয়ানোর প্রক্রিয়া, খাপ খাওয়াই নিতে হবে। এই খাপ খাওয়ানোর জন্য যা পরিবর্তন লাগে, যা কিছু করা লাগে, সেইটা করবে। এখন আমরা অনুসন্ধানমূলক প্রশ্ন দেখি কি ধরনের প্রশ্নগুলো আসছে।
দেখো ভাইয়া, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয়? ক্রোমোজোমকে বংশগতির কেন ভৌত ভিত্তি বলা হয়? তোমাদের কাছে কি মনে হয় কেন বলা হবে? কারণ কি? ক্রোমোজোমের মধ্যে কি আছে ভাইয়া? ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, আবার এই ডিএনএর মধ্যে কি আছে? জিন আছে। এই জিনগুলা কি করতেছে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। এক, যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, যেমন আমার চুলের কালার কি হবে, চোখের কালার কি হবে, চুলের টেক্সচার কি রকম হবে, গায়ের রং কি হবে, প্রত্যেকটা এভরি সিঙ্গেল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে কে? জিন। আবার যখন আমি পিতা মাতা থেকে একটা সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে, এই জিনটা কিন্তু ট্রান্সফার হয় বেসিক্যালি। সো বেসিক্যালি এই জিন ট্রান্সফারের মাধ্যমে, এই জিন যখন ট্রান্সফার হবে ফ্রম ফাদার মাদার টু সান, ঠিক আছে, অথবা ডটার, এটা লিখে রাখো, যখন সে জিন ট্রান্সফার হবে তখন সে অটোমেটিক বংশগতীয় বৈশিষ্ট্য ট্রান্সফার করবে। তো যার মানে বংশগতির মূল জিনিসটা জিন, এইটা আছে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের ভিতরে। তাহলে এই ক্রোমোজোমকে কেন তুমি বংশগতির ভৌত ভিত্তি বলবা না? বুঝে যাচ্ছে? ঘুরে ফিরে কথাটাকে এইভাবে করে নিয়ে আসতে হবে। বইয়ে লিখছে ব্যাখ্যা, তোমরা বইয়ের ব্যাখ্যা দেখে নাও, ঠিক আছে? সো ক্রোমোজোমের মাধ্যমে জিনটা ট্রান্সফার হয়। ক্রোমোজোম যদি ট্রান্সফার না করতো এই জিন, তাহলে পিতা মাতা থেকে আমার সন্তান সন্ততিতে বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্যগুলো ক্যারি হইতো না। আর যেহেতু এই জিন ক্যারি করতেছে তোমার এই ক্রোমোজোম, তাহলে কেন তুমি জিন মানে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলবে না? মূল কথা হচ্ছে কি, ক্রোমোজোমস ক্যারি জিন, আর এই জিনগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, এইটা হচ্ছে মূল থিম। আচ্ছা, ডিএনএ কেও রাসায়নিক ভিত্তি বলা হয়। ভৌত ভিত্তি একটা জিনিস, রাসায়নিক ভিত্তি আরেকটা জিনিস। সেম কথা, ডিএনএ ভিতরে জিন থাকে, তখন এক ধাপ কমায় নিতে হবে। আগে ছিল ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে। সো ক্রোমোজোমটা হচ্ছে ভৌত ভিত্তি আর ডিএনএটা হচ্ছে রাসায়নিক ভিত্তি, ঠিক আছে? সেম ধরনের কথাই বলতে হবে। আচ্ছা, বৈশিষ্ট্যের ধারক বাহক হচ্ছে ডিএনএ। আচ্ছা দেখো, ডিএনএ রেপ্লিকেশনকে কেন অর্ধ সংরক্ষণশীল বলা হয়? তার আগে আমাকে জানতে হবে ডিএনএ রেপ্লিকেশনটা হয় কিভাবে। ডিএনএ রেপ্লিকেশনটা হয় কিভাবে? দেখো, ডিএনএ রেপ্লিকেশনটা কেন অর্ধ সংরক্ষণশীল বলতেছে? অর্ধ মানে হচ্ছে কি অর্ধেক, মানে 50%। সংরক্ষণশীল বা রক্ষণশীল মানে হচ্ছে কি 50% কনজার্ভড বা 50% মানে অপরিবর্তিত। রক্ষণশীল মানে অপরিবর্তিত। তাহলে আসলেই ডিএনএ রেপ্লিকেশনের সময় 50% অংশ, ডিএনএর 50% বা অর্ধেক অংশ অপরিবর্তিত থাকে। তাহলে এটা এখন প্রমাণ করে দেয়। আসো দেখো, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে যেটা হয় রেপ্লিকেশনটা, যে ডিএনএ তো থাকে নরমালি এরকম, আমরা আবারও লিখতেছি, যখন সে কোষ বিভাজন করা, সরি, ডিএনএ রেপ্লিকেশন শুরু করে, শুরুতেই কি হয়? স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 হচ্ছে যে তোমার সূত্রগুলো আলাদা হয়, সূত্র পৃথকীকরণ বা পৃথক হয়, ঠিক আছে? অর্থাৎ এই সূত্র চলে যায় দিকে, এই সূত্র চলে যায় দিকে। স্টেপ নাম্বার 2, যে সম্পূরক সূত্র তৈরি হওয়া, সম্পূরক সূত্র তৈরি হওয়া, অর্থাৎ ধরো এই ডিএনএ, এই ডিএনএ, তাহলে এই ডিএনএর স্ট্র্যান্ড বা এই ডিএনএর সূত্রকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ধরে, এই কথাটা বই লেখা যায় ছাঁচ, তাহলে এটাকে কপি হিসেবে ধরে এটার মতো কপি করে। ছাঁচ মানে কি? কপি, যাকে ধরে কপি করব আমি। সো ছাঁচ হিসেবে ধরে একটা সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হয়, সম্পূরক সূত্রক তৈরি। তাহলে দেখো, সম্পূরক সূত্রক তৈরি, এই দুটো মেইন স্টেপে হচ্ছে আমাদের ডিএনএ তৈরি হয়, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হয়। তাহলে এখন দেখো, দুটো স্টেপ ফাইনাল করার পর আমরা দেখতে পাচ্ছি যে মাতৃ ডিএনএ থেকে প্রাপ্ত অপত্য যে দুটো ডিএনএ, সেখানে প্রত্যেকটার মধ্যে একটা সূত্রক, দেখো এই ডিএনএর একটা সূত্রক মা থেকে আসছে অপরিবর্তিত অবস্থায়, আর একটা সূত্রক নতুন হয়েছে জাস্ট। এখানেও সেম কাহিনী, যেহেতু মানে নতুন অপত্য ডিএনএর মধ্যে 50% অংশ, অর্থাৎ একটা সূত্র, দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র 50% অংশ মাতৃ ডিএনএ থেকে অপরিবর্তিত অবস্থায় আসছে, জাস্ট 50% অংশ নতুন তৈরি হয়েছে। তাই ডিএনএ রেপ্লিকেশনকে আমি কি বলবো? অর্ধ সংরক্ষণশীল বা অর্ধ রক্ষণশীল। ক্লিয়ার? এভাবে করে একটু ছবি একবার ছবিতে দেখা দিবা, স্টেপ 1, স্টেপ 2 এভাবে করে দেখা দিবে, এবং তুমি বলবা যে দেখতেই পাচ্ছি 50% রেজাল্ট। শুরুতে বলবা যে কেন বলা হয়, এক লাইনে বলবা যে 50% অংশ রিজার্ভ থাকে বা অপরিবর্তিত থাকে, এই জন্য এটা বলে
ব্যাখ্যা শুরু করবা, 1 নাম্বার এখানে পেয়ে যাবা। তারপরে এবার ব্যাখ্যা করা শুরু করো, স্টেপ 1 স্টেপ 2 ছবি টবি দাও, দিয়ে আবার ব্যাখ্যা করে বলো যে হ্যাঁ দেখতে পাচ্ছি মাতৃ ডিএনএ থাকে যে অপূর্ত ডিএনএ পাইছো, ওই অপূর্ত ডিএনএ এর মধ্যে দুইটা সূত্র ক্ষমতা, একটা সূত্র হচ্ছে মাতৃ ডিএনএ থেকে অপরিবর্তিত অবস্থায় আসছে, তারপরে অর্ধ সমীকরণ শেষ। তারপর আসো সুবিচার পাওয়ার সাথে ডিএনএ সম্পর্ক কি, ওরে বাবা রে বাবা। এখানে হচ্ছে বেসিক্যালি ডিএনএ টেস্টের কথা বলতেছে, অর্থাৎ বাবার সাথে ডিএনএ টেস্ট মিলে মানে ম্যাচিং করা হয়, ডিএনএ ম্যাচিং করা হয়, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করা হয়। ওকে, এই যে নমুনার সাথে অন্তর্বর্তী ব্যক্তি তুলনা করা হয়। কারণ একটা অপরাধ করে, ক্রাইম করে কিভাবে মেলাবা, ধরো সে টু সে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিবা, আরো সুন্দর করে বলতে হলে আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই দিবা। যেমন একটা রেপ কেস হইলো বা ধর্ষণ হইলো, তো সেসব ক্ষেত্রে কি দেখা যায়, মেয়ের যে প্রাইভেট পার্ট সেখানে হচ্ছে পুরুষের বীর্য পাওয়া যেতে পারে। সো ওই বীর্য কালেক্ট করে যে সন্দেহভাজন, যার উপর অ্যালিগেশন হয়েছে, যে মামলা করছে যার নামে, যে ও করছে ধর্ষণ বা ওই বাজে কাজটা, তাহলে ওর থেকে স্যাম্পলটা কালেক্ট করবে, দুইটা স্যাম্পলের ডিএনএ এখন ম্যাচ করবে, যদি ম্যাচ হয়ে যায় তাহলে কি ওই এই বাজে কাজটা করছে। কিংবা কাউকে খুন করতে গেছে, ঠিক আছে, খুন করতে গিয়ে শুধুমাত্র যে আরেকজনের খুন যাবে তা তো না, আমার ফিঙ্গারপ্রিন্ট ফালাই আসছি, আমার চুল পড়ে আসতে পারে, অর্থাৎ যে কোনো স্যাম্পল থেকে আমার রক্ত পড়তে পারে, যে কোনো স্যাম্পল থেকে কিন্তু ডিএনএ আলাদা করা সম্ভব। সো এই ডিএনএ আলাদা করে যদি আমার ওই যে ক্রাইম সিনে পাওয়া, মানে আমি তো সেটা হচ্ছে একজন সন্দেহভাজন ব্যক্তি, তার থেকে আমি কালেক্ট করলাম, আর ক্রাইম সিনে পাওয়া যে ডিএনএ নমুনাগুলো ছিল সেখানের সাথে ম্যাচ করলেই যদি ম্যাচ হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তি ক্রাইম স্পটে ছিল, ও প্রাইম সাসপেক্ট হয়ে যাবে এবং হইতে পারে সে মৃত্যুদণ্ড আসামি হয়ে মৃত্যুদণ্ডও পেয়ে যেতে পারে। তো এই হলো সুবিচার পাওয়ার সাথে ডিএনএ সম্পর্ক। এরা সুবিচারের সাথে অবিচারও পাইতে পারে, কেউ যদি ইচ্ছা করে তোমার ডিএনএটা ওই ক্রাইম স্পটে গিয়ে ইমপ্লান্ট করে আসে। যাই হোক, এটা জিনিসটা হয় না সাধারণত। ছেলে সন্তান কিভাবে পিতার বৈশিষ্ট্য অর্জন করে, ওরে বাবা দেখো, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা ব্যাপারটা আমি একটু খোলাসা করে বলি। দেখো, আমার পিতার ডিএনএ হচ্ছে কত, ক্রোমোজোম হচ্ছে XY, মার হচ্ছে XX। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, তো পিতা থেকে কিন্তু সবসময়ই Y ক্রোমোজোমটা আসতেছে যাতে করে ছেলে সন্তান তৈরি হয়, ঠিক আছে। তো দেখো যে ছেলে সন্তান কিভাবে পিতার বৈশিষ্ট্য অর্জন করে, আমরা প্রশ্নটা পড়ছিলাম এইটা। তো ছেলে সন্তান হওয়ার জন্য শর্ত হচ্ছে এই XY। তো এই Y ক্রোমোজোমটা আসবে কোথা থেকে, মা থেকে আসা সম্ভব? Y ক্রোমোজোম কি মাতে আসে না, তাহলে এই Y ক্রোমোজোমটা আসতে হলে পিতা থেকে আসতে হবে, এবং পিতা থেকে Y ক্রোমোজোম আসে বলেই সো পিতার বৈশিষ্ট্যগুলো সে অর্জন করবে বাই ডিফল্ট। সো এটা হচ্ছে মূল আসলে আলোচনা। তো এছাড়াও তোমরা চাইলে দেখা যেতে পারো, যেমন যদি পিতার ক্ষেত্রে 44টা অটোসোমের পাশাপাশি XY থাকবে, তাই তো নাকি? তো এখান থেকে আর মহিলাদের থাকবে 44টা প্লাস XX, তাই তো। এখন পুরুষ থেকে যখন জননকোষ তৈরি হবে, অর্থাৎ শুক্রাণু তৈরি হবে, তখন সেই শুক্রাণুতে হাফ হয়ে যাবে সবকিছু, আমরা জানি মিওসিস হবে। তো প্লাস ধরো X হইতে পারে, অথবা আরেক ধরনের এক ধরনের শুক্রাণু থাকতে পারে যে 22টা অটোসোমের পাশাপাশি একটা X ক্রোমোজোম, অথবা 22টা অটোসোমের সাথে আরেকটা Y ক্রোমোজোম, তাই তো। আর এখানে হবে কি দুইটাই সেম টাইপের জিনিস, 22টা প্লাস X ক্রোমোজোম, কারণ এখানে তো Y ক্রোমোজোম নাই। তার মানে তো যেহেতু এই Y ক্রোমোজোম, তাহলে ছেলে সন্তান হওয়ার জন্য আমার Y ক্রোমোজোম লাগবে, তাহলে এইটা এবং এইটা মিলেই আমার একটা ছেলে সন্তান তৈরি হবে, তাই তো। সো চাইলে তোমরা এই ফ্লো চার্টটা দেখা দিতে পারো যে কিভাবে ছেলে সন্তান তৈরি হচ্ছে। তো পরে ব্যাখ্যা করে দিবা, জাস্ট হচ্ছে Y ক্রোমোজোমটা পিতা থেকেই আসতে হবে, তা না হলে ছেলে সন্তান হবে না। সো যেহেতু একটা ক্রোমোজোম আসতেছে, ক্রোমোজোমের সাথে জিন চলে আসতেছে, সো বৈশিষ্ট্য অবশ্যই ট্রান্সফার হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, সেক্স লিঙ্ক ওষুধগুলা ছেলেদের কেন বেশি হয়? আচ্ছা, আমি এটা অলরেডি একটু আগে মানে আমার ক্যামেরা হচ্ছে অফ হয়ে গেছে, সো আমি বেসিক্যালি আরও কয়েকটা প্রশ্ন উত্তর পড়ানোর পর দেখি যে আমি হচ্ছে যে আমাদের ব্যাটারি চার্জ চলে গেছে। তো সমস্যা নেই, তো আমি তোমাদেরকে আবারও এক্সপ্লেইন করে দিচ্ছি যে জিনিসগুলো আমাদের রেকর্ড হয় না, এখন আমি আবার বলতেছি। দেখো ভাইয়া, সেক্স লিঙ্ক ওষুধগুলো ছেলেদের বেশি হওয়ার কারণ হচ্ছে কি, সেক্স লিঙ্ক ওষুধগুলো হচ্ছে X ক্রোমোজোমে বেশি হয়। সেক্স লিঙ্কড যে ডিসঅর্ডারগুলো এগুলো হয় হচ্ছে XY ক্রোমোজোম, যে কোনো একটার মধ্যে, দুইটার মধ্যে একটা, কিন্তু X ক্রোমোজোমে সবসময় অ্যাটাকটা বেশি হয়, মানে X ক্রোমোজোমের মধ্যেই হচ্ছে জিনের মিউটেশন হয়, মানে সব ঝামেলা হয়।
তো আবার ছেলেদের এক্স ক্রোমোজোম একটা কম আছে, কারণ ছেলেদের ক্রোমোজোমের বিন্যাস কিরকম এক্স ওয়াই, অর্থাৎ তাদের কিন্তু এক্স ক্রোমোজোম দুইটা নাই। অর্থাৎ কোনো কারণে যদি একটা এক্স ক্রোমোজোমের মধ্যে সমস্যা হয় আলটিমেটলি ছেলেরা সাফার করবে। বাট মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে দুইটা এক্স ক্রোমোজোম আছে, যদি কোনো কারণে একটা ক্রোমোজোমের মধ্যে ঝামেলা হয়, প্রাইম দিয়ে বুঝাইলাম, আরেকটা এক্স ক্রোমোজোম আছে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য। তার কারণে ওই মহিলা বা ওই মেয়েটা অসুস্থ হয় না ডিরেক্ট, সে বাহক হয়, ওই অসুস্থতার বাহক হয়। যেমন বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলোর বাহক হইতে পারে। বাট এই রোগে ডিরেক্ট অসুস্থ হয় না। ডিরেক্ট অসুস্থ হইতে গেলে তার দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যেই সমস্যা থাকতে হয়, তবেই সেই অসুস্থ মহিলা বা অসুস্থ নারী হবে। বাট পুরুষের ক্ষেত্রে অসুস্থ হইতে গেলে জাস্ট একটা এক্স ক্রোমোজোমের মধ্যে ঝামেলা হইলেই সে অসুস্থ। এই জিনিসটা হচ্ছে মূল থিম। এখন তোমরা চাইলে একটা উদাহরণ বা ফ্লোচার্ট দিতে পারো। যেমন ধরি যে কোনো একটা বর্ণান্ধ না, কোনো একটা বাহক স্ত্রীর সাথে সুস্থ পুরুষের বিয়ে হয়েছে, তাহলে বাহকের কি হবে? এক্স এক্স একটা প্রাইম, মানে এটার মধ্যে ঝামেলা আছে। ক্রস মানে হচ্ছে এদের মধ্যে বিয়ে হয়েছে বা ক্রস করাইতেছ, সংকরায়ন, যেটাই বলি না কেন, এক্স ওয়াই। এখন তুমি যদি দেখো সন্তান কি তৈরি হবে, এক্স 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 ওয়াই। দেখো খেয়াল করো, সুস্থ ছেলে, সুস্থ মেয়ে, সুস্থ ছেলে, নিচে নিচে লিখে দিতে পারো। তারপর হচ্ছে বাহক কন্যা কিন্তু সুস্থ, মানে বাইরের দিক থেকে তার বর্ণান্ধতা প্রকাশ পাবে না, অর্থাৎ মানে লাল এবং সবুজের মধ্যে পার্থক্য সে ঠিকই করতে পারবে। তাহলে অর্থাৎ সে নিজে অসুস্থ হবে না, কিন্তু সে ওই অসুস্থতার জিনটা ক্যারি করবে, হয়তো পরবর্তী প্রজন্মে গিয়ে এটা অসুস্থতা দেখা দেবে, বাট সে নিজে কিন্তু সুস্থ, সে বাহক বলা হয়, জিনিসটাকে বলা হয় বাহক। অর্থাৎ নিজে বর্ণান্ধ না, কিন্তু সে বাহক। কিন্তু এই যে ছেলেটা হয়েছে সে কিন্তু বর্ণান্ধ হবে, সেই ছেলেটা কি হবে? বর্ণান্ধ হবে। কেন জানো? কারণ তার আরেকটা এক্স ক্রোমোজোম নাই যে ব্যাকআপ দিবে। সো ছেলেদের ক্ষেত্রে কোনো বাহক বলে শব্দ নাই, মেয়েদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা হলে সেটাকে বাহক বলে। তো এই জন্যই সেক্স লিঙ্ক মানে অসুখগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ছেলেরাই ভুগে। এটা হচ্ছে মূল কারণ। এছাড়া তোমাদের বইয়ে ভিন্নভাবে লিখতে পারে, দেখো বইয়ে একটু ভিন্নভাবে লিখছে, বাট আসলে এই ব্যাখ্যাটা এমন না যদিও। আচ্ছা, থ্যালাসেমিয়া কেন হয় ভাইয়া? থ্যালাসেমিয়া হওয়ার কারণটা হচ্ছে আমাদের আরবিসিতে অ্যাবনর্মালিটি, আরবিসি অ্যাবনর্মাল তৈরি হবে। এখন অ্যাবনর্মাল কেন তৈরি হবে? আরবিসির মধ্যে আমরা জানি বা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের মধ্যে আমরা জানি হিমোগ্লোবিন দুটো অংশ নিয়ে গঠিত, হিম প্লাস গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন অংশ নিয়ে গঠিত। তাহলে এই হিমোগ্লোবিনটা হিম প্লাস গ্লোবিন অংশ নিয়ে গঠিত। আবার এখন এই গ্লোবিন বা গ্লোবিউলিন যেই প্রোটিনটা, এই প্রোটিনটা দুই টাইপের হয়, একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে বিটা। তাহলে আলফা চেইন এবং বিটা চেইন দুইটা আলাদা চেইনের প্রোটিনের সাথে হিম গ্রুপটা যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। তো এখন যদি কোনো কারণে এই আলফা চেইন প্রোডাকশনে ঝামেলা হয়, তখন আলফা থ্যালাসেমিয়া হয়। আর যদি কোনো কারণে বিটা চেইন প্রোডাকশনে ঝামেলা হয়, উৎপাদনে ব্যাহত হয় বা সমস্যা সৃষ্টি হয়, তখন সেটা হবে বিটা থ্যালাসেমিয়া। তাহলে বুঝে আসছে? তাহলে থ্যালাসেমিয়া দুই ধরনের, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। সবচেয়ে কমন কোনটা? সবচেয়ে কমন হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এই জন্য বিটা থ্যালাসেমিয়া কোনো সময় কুলির থ্যালাসেমিয়া বলা হয়। কুলির থ্যালাসেমিয়া, কুলির থ্যালাসেমিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি থ্যালাসেমিয়ার মেইন কারণ। তো থ্যালাসেমিয়াতে সমস্যাটা কি হয় যে আসলে জেনেটিক কারণে একটা মিউটেশন হয়। এই মিউটেশনগুলো আসলে দেখা যায় কি যে আলফা এবং বিটা চেইনের বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপন্নকারী যে জিনগুলা, এই জিনগুলাকেই নষ্ট করে দেয়। তো ওই জিন নষ্ট হইলে তাহলে আলফা বিটা প্রোটিনগুলো তৈরি হয় না। বেসিক্যালি যে কোনো প্রোটিন তৈরির জন্য ওই জিন দায়ী। তো ওই জিনটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, জেনেটিক মিউটেশনের কারণে, তখন দেখা যাবে কি যে এই প্রোটিনগুলো তৈরি হবে না। এই প্রোটিন তৈরি না হলে হিমোগ্লোবিন অ্যাবনর্মাল তৈরি হইতেছে, হিমোগ্লোবিন অ্যাবনর্মাল তৈরি হচ্ছে মানে আরবিসি অ্যাবনর্মাল তৈরি হইতেছে। আর আরবিসি অ্যাবনর্মাল তৈরি হওয়া মানে বেসিক্যালি হওয়া না হওয়া সমান। সো রক্ত শূন্যতার দিকে যাবে, পেশেন্ট রক্ত শূন্যতার দিকে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে মূল কথা। এই দেখো এই কথাগুলো লিখছে।
কুলের থ্যালাসেমিয়া কোনটা? বেসিক্যালি বিটা থ্যালাসেমিয়া। ওকে, থ্যালাসেমিয়া দুই ধরনের, আলফা এবং বিটা। সো বিটাটাকে বলবো আমরা কুলের থ্যালাসেমিয়া। এখানে আসলে বিটা গ্লোবুলিন প্রোটিন উৎপন্নতে ব্যাহত হয়। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন মতামত কোনটা? ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সো বেসিক্যালি যারা অনুকূল অভিযোজনমূলক অবস্থায় আছে, যারা খাপ খেয়ে নিতে পারছে, তারা আলটিমেটলি বেঁচে থাকবে, তারাই সুযোগ সুবিধা ভোগ করবে, আলটিমেটলি তারাই পৃথিবীতে বেঁচে থাকবে বেশি সংখ্যায়। বাট যারা মানে প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীব, অর্থাৎ প্রতিকূল প্রকরণ সম্পন্ন, অনুকূল প্রকরণ সম্পন্ন, প্রতিকূল প্রকরণ সম্পন্ন মানে হচ্ছে যারা খাপ খাইয়ে নিতে পারে না পরিবেশের সাথে, তারাই আসলে খাপ খাইতে পারবে না এবং তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, প্রকৃতির টিকে থাকার জন্য মানে প্রজাতির টিকে থাকার জন্য কেন বিবর্তন গুরুত্বপূর্ণ? ওই আবার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ খাপ খেয়ে নেওয়া, অভিযোজন, এগুলো যদি না হয় পরিবেশ পরিবর্তনের সাথে তুমি কখনোই বেঁচে থাকতে পারবা না। সো এগুলোকে জাস্ট একটু বর্ণনা করে করে মানে তোমার মনের মাধুরী মিশায় তুমি লিখতে থাকো, ঠিক আছে? ছোটখাটো প্রশ্ন হয়ে যাবে। কালার গর্ব নাহলে তুমি হারায় যাবে যদি তুমি অভিযোজন করতে না পারো, পরিবেশের সাথে বিবর্তন না করতে পারো। বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন, বিবর্তন মানেই হচ্ছে একটা পরিবর্তন। ধীর গতির পরিবর্তন ইজ ইকুয়ালস টু বিবর্তন। সো বিবর্তন আর কিছুই না, ধীর গতির একটা পরিবর্তন হচ্ছে বিবর্তন। এটা পরিবেশের সাথে নরমালি খাপ খাওয়ানোর জন্যই হয়ে থাকে, ঠিক আছে? সো এই হলো মোটামুটি আমাদের অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের আলোচনা। তো এরপরে আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আমরা দেখবো। ওকে।